লিও টলস্টয়ের সেই বিখ্যাত উপন্যাস আনা ক্যারেনিনা। আজ আমরা এই গল্পটা নিয়েই কথা বলবো। এটা আসলে শুধু একটা প্রেমের গল্প না, এটা হলো একদিকে একজন মানুষের তীব্র আবেগ, তার ভালোবাসা, আর অন্যদিকে সমাজের সেই সময়ের কঠিন সব নিয়মকানুন, এই দুটোর মধ্যে এক বিধ্বংসী সংঘর্ষের কাহিনী। উপন্যাসের একেবারে শুরুতেই টলস্টয় এই লাইনটা দিয়ে যেন পুরো গল্পের সুরটা ঠিক করে দেন। এটা কিন্তু শুধু একটা সাধারণ উক্তি নয়, বরং এটা দিয়ে তিনি গল্পের দুটো ভিন্ন পথের দিকে ইশারা করছেন। একটা পথ হলো একটা অসুখী পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার গল্প, যেটা আমরা আনার জীবনে দেখব, আর অন্যটা হলো অনেক সংগ্রামের মধ্যে দিয়ে সুখ খুঁজে পাওয়ার একটা পথ, যেটা আমরা লেভিন আর কিটির সম্পর্কে খুঁজে পাই। তো চলুন গল্পের গভীরে প্রবেশ করা যাক। প্রথমেই আমরা ১৯ শতকের রাশিয়ার সেই সময়ের সমাজটাকে একটু বোঝার চেষ্টা করি। একটা এমন সমাজ যেখানে কে কোন পরিবারে জন্মেছে তার উপরই তার পুরো ভাগ্য নির্ভর করত। আর এই বিশাল বিভেদটা প্রথমবার আমাদের চোখে পড়ে মস্কোর একটা ট্রেন স্টেশনে। মস্কো স্টেশনের এই দৃশ্যটা দেখুন, কি অদ্ভুত তাই না? একদিকে বিলাসী জীবন, আরাম, ঐশ্বর্য, সেই সময়ের অভিজাত শ্রেণী, আর ঠিক তার পাশেই অন্যদিকে কারা? ওই যে হাড়ভাঙা খাটুনি করা শ্রমিকরা। মাঝখানে শুধু ধোঁয়া আর বাষ্পের একটা দেয়াল। কিন্তু আসলে তো এটা শুধু ধোঁয়া নয়, এটা যেন সমাজের সেই অদৃশ্য কিন্তু ভাঙা প্রায় অসম্ভব এক দেয়ালের প্রতীক। আর ঠিক তখনই ঘটে একটা মর্মান্তিক দুর্ঘটনা, একজন শ্রমিকের মৃত্যু। এটা কিন্তু শুধু একটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা অশুভ ইঙ্গিত, একটা অন্ধকার প্রতীক। এই ট্রেনের নিচে চাপা পড়ার ঘটনাটা যেন গল্পের শেষে আনার নিজের পরিণতিরই এক ভয়ঙ্কর পূর্বাভাস দিয়ে যায়। এবার আসা যাক গল্পের সেই মুহূর্তায় যা সবকিছুকে চিরদিনের জন্য বদলে দেয়। স্টেশনের ওই গণ্ডগোল আর বিশৃঙ্খলার মধ্যেই আনা কারেনিনা আর কাউন্ট ব্রোনস্কির প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই আনা আর ব্রোনস্কির মধ্যে যে একটা তীব্র আকর্ষণ তৈরি হয়, তার ওপর ওই দুর্ঘটনার কালো ছায়াটা কিন্তু লেগেই ছিল। আনা নিজে থেকেই বলেন, এটা খুবই অশুভ লক্ষণ। কথাটা হয়তো তখন সাধারণ মনে হতে পারে, কিন্তু আসলে এটাই ছিল তাদের ধ্বংসাত্মক সম্পর্কের অমোঘ পরিণতির প্রথম ইঙ্গিত। গল্পের আসল সংঘাতটা কিন্তু এখানেই। ১৯ শতকের অভিজাত রুশ সমাজের কিছু অলিখিত কিন্তু ভীষণ কঠোর নিয়মকানুন ছিল। এই নিয়মগুলোই মানুষের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে বা ভালোবাসার মতো অনুভূতিকেও নিয়ন্ত্রণ করত। এটা ছিল আসলে তাদের সামাজিক সম্মান আর ক্ষমতা টিকিয়ে রাখার একটা লোহার খাঁচার মতো। এই সমাজের মূল চালিকা শক্তি ছিল শোভনতা বা প্রপার্টি। এর মানে কিন্তু সততা বা ভালো-মন্দ বিচার নয়। এর মানে হল লোকের চোখে নিজেকে নিখুঁত প্রমাণ করা। মনের ভেতরে যাই চলুক, বাইরে একটা নিখুঁত ভাবমূর্তি বজায় রাখতেই হবে। কেলেঙ্কারি এড়ানোই ছিল তখন টিকে থাকার একমাত্র উপায়। আমার স্বামী কারেনিনের এই কথাটা শুনুন, কি বলছেন তিনি। তার চিন্তাটা ঈর্ষা নিয়ে নয়, তার চিন্তা হল লোকে কি বলবে। ভালোবাসা বা বিশ্বাসঘাতকতার চেয়েও তার কাছে বড় ভয় ছিল জনমত, সমাজের চোখে সম্মান হারানো, কারণ তার জগতের সামাজিক মর্যাদায় ছিল সবকিছু। কারেনিন শুধু একজন মানুষ নন, তিনি যেন ছিলেন সেই সময়ের সমাজ আর রাষ্ট্রেরই এক প্রতিমূর্তি। তার কাছে আবেগ মানেই বিশৃঙ্খলা আর নিয়মকানুন মানেই সভ্যতা। তাই আনার এই বাঁধনহারা ভালোবাসাটা তার পুরো জগৎটাকেই যেন একটা হুমকির মুখে ফেলে দিয়েছিল। চলুন এবার দেখি কিভাবে আনা আর ব্রন্স্কির এই গোপন অনুভূতিটা আর ব্যক্তিগত থাকল না, কিভাবে তা ধীরে ধীরে সমাজের খোলা মঞ্চে চলে এলো আর জন্ম দিল এক বিধ্বংসী নাটকের। এখানে দেখুন পরপর কয়েকটা ঘটনা, একটা বল ড্যান্স, একটা ঘোড়দৌড় প্রতিযোগিতা, আর তারপর সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি। এই প্রত্যেকটা ঘটনায় তাদের গোপন প্রেমকে সমাজের কঠিন বিচারের সামনে এনে দাঁড় করিয়ে দিল, আর পরিস্থিতিটা আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করল। ওই বলরুমের আলোয় তাদের নাচটা কিন্তু শুধু একটা নাচ ছিল না, ওটা ছিল সমাজের নিয়মের বিরুদ্ধে তাদের প্রথম প্রকাশ্য বিদ্রোহ। আর এই একটা ঘটনাই একদিকে যেমন কিটির মন ভেঙে চুরমার করে দিল, তেমনি সমাজের চোখে তাদের সম্পর্ক নিয়ে প্রথম সন্দেহের জন্ম দিল। এই মুহূর্তটা ছিল একেবারে নির্ণায়ক। ঘোড়দৌড়ে ব্রন্স্কি বিপদে পড়তেই আনা আর নিজেকে সামলাতে পারেনি। তার সেই আতঙ্কিত আর হিস্টেরিক্যাল প্রতিক্রিয়া সবার সামনে তার মনের সব গোপন কথা ফাঁস করে দেয়। শোভনতার যে মুখোশটা সে এতদিন পড়েছিল, সেটা যেন এক ঝটকায় সবার সামনে ছিঁড়ে পড়ে গেল। আর এরপর এলো সেই চূড়ান্ত মুহূর্ত। ঘোড়দৌড় থেকে ফেরার পথে গাড়িতে বসে আনার এই স্বীকারোক্তি। কি নির্ভীক, তাই না? এই কথাগুলো তার জীবনটাকে চিরদিনের জন্য বদলে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই কথাগুলো বলার পর তার জন্য ফেরার আর কোনো পথই খোলা ছিল না।
আলোচনার এই শেষ পর্যায়ে আমরা দেখব আনা নিজেকে কি এক ভয়ঙ্কর ফাঁদের মধ্যে আবিষ্কার করে। এমন এক পরিস্থিতি যেখান থেকে বেরোনোর প্রত্যেকটা রাস্তাই তাকে কোনো না কোনো অপূরণীয় ক্ষতির দিকে ঠেলে দেবে। আনার অবস্থাটা একবার ভেবে দেখুন, মানে কি এক অসম্ভব জায়গায় এসে সে দাঁড়িয়েছে। একদিকে তার ছেলে, সমাজের সম্মান, সব কিছু, আর অন্যদিকে তার ভালোবাসা, ভ্রন্স্কির সাথে একটা নতুন জীবন। কিন্তু যে কোনো একটা পথ বেছে নেওয়ার মানে কি? মানে হলো অন্য সব কিছুকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা, এমন এক সিদ্ধান্ত যেখানে কোনো সঠিক উত্তর নেই, আছে শুধু হারানো আর হারানো। আর শেষে ক্যারেনিনের সিদ্ধান্তটা ছিল বরফের মতো ঠান্ডা আর নিষ্ঠুর। তিনি ডিভোর্স দিতে রাজি হলেন না। কেন? কেলেঙ্কারির ভয়ে। তিনি আনাকে হুকুম দিলেন, লোকের সামনে বিশ্বস্ত স্ত্রীর অভিনয় করে যেতে হবে। তার মানে আনাকে তিনি এক জীবন্ত কারাগারে, একটা মিথ্যে আর প্রতারণার জীবনের সাজা দিলেন। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যখন কোনো মানুষের ব্যক্তিগত আবেগ আর ভালোবাসা সমাজের তৈরি করা নিয়মের সাথে মুখোমুখি সংঘাতে জড়ায়, তখন এর আসল আর চরম মূল্যটা সত্যি খেয়ে দেয়। আনার জীবন আমাদের এই কঠিন প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়।